সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। ক্ষমতায় গেলে প্রথম দিনেই কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত অভিবাসীদের উপর ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত ট্রাম্পের। এতে বড় আকারের ধাক্কা এসেছে কানাডার বাজারে। এরই মধ্যে ডলারের বিপরীতে নেমে গেছে কানাডার মুদ্রার মান। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মসনদে বসার আগেই তীব্র বাণিজ্য যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন তিনি। ট্রাম্পের ভোট ব্যাংকের অন্যতম হাতিয়ার ছিল অভিবাসীদের বিরুদ্ধে প্রচারণা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা বিভিন্ন দেশের মানুষদের বিরুদ্ধে এরই মধ্যে মিলছে একরকম যুদ্ধের আঁচ। ফলে শুরু থেকেই শঙ্কায় ছিলেন প্রতিবেশী মেক্সিকো ও কানাডার নেতারা। অবশেষে হলোও তাই। মসনদে বসার আগেই কানাডা ও মেক্সিকোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মেক্সিকো ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বলেন 20 জানুয়ারি শপথ গ্রহণের পরই একটি নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যে 25% শুল্ক আরোপ করবেন তিনি। চীনের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে যতক্ষণ না তারা সিনথেটিক অপিওয়েড ফেন্টানিল পাচার বন্ধ করবে। ট্রাম্পের মতে এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক পাচার বন্ধ করতে সহায়ক হবে। মার্কিন বাণিজ্য বিভাগের তথ্যানুসারে দেশ তিনটি চলতি বছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বেশি পণ্য পাঠিয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকো, এরপর অবস্থান চীন ও কানাডার। 2023 সালের এক পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর 23% ও কানাডার 75% রপ্তানি পণ্যের গন্তব্য যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে। এই সিদ্ধান্তের সমালোচনা করেন মেক্সিকো, কানাডা ও চীনের কর্মকর্তারা। তাদের মতে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট প্রতিটি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, মূল্যস্ফীতি বাড়াবে এবং চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। শুল্ক আরোপের বড় প্রভাব পড়বে অর্থনীতিতে। এটি বেশিরভাগ আমদানি করা পণ্যের দাম বাড়িয়ে দেবে, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের দামের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলবে এবং এই প্রভাবগুলি অবিলম্বে কার্যকর হয়, কারণ কেউ আজকাল বড় মজুদ রাখে না। সুতরাং আসল বিষয়টি হলো ট্রাম্প যে শুল্ক রেখেছেন এটি সরাসরি আঘাত হানবে দ্রব্যমূল্যে। ট্রাম্পের মন্তব্যের পরদিন তিনটি দেশেই মুদ্রা, বন্ড ও শেয়ার বাজারে দেখা দেয় অস্থিরতা। ঘোষণার পরপরই কানাডার ডলারের মান ইউএস ডলারের বিপরীতে পড়ে যায়। বর্তমানে এক কানাডিয়ান ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে 71 ইউএস সেন্টস, 2020 সালের পর যা কানাডিয়ান ডলারের সর্বনিম্ন মান। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আমি আশা করি তিনি এটি পুনর্বিবেচনা করবেন। আমি মনে করি এই সিদ্ধান্ত ফলপ্রসূ নয়। আমরা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং দুটি মিত্র দেশ মেক্সিকো এবং কানাডা দ্বারা বেষ্টিত। এই দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা সত্যিই ভুল হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সহজেই সমাধান করার অধিকার ও সক্ষমতা মেক্সিকো ও কানাডার রয়েছে। তবে সেটি সময় মতো না করায় দেশ দুটিকে বড় মূল্য চোকাতে হবে। উন্মুক্ত সীমান্ত নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসেছে কানাডা প্রশাসন। একদিকে যেমন কূটনৈতিক সমাধানের চেষ্টা দেশটির প্রধানমন্ত্রীর, অন্যদিকে কিছু কানাডিয়ান নেতাকর্মীর দাবি কানাডার উচিত মার্কিন পণ্যের উপর আলাদা শুল্ক আরোপ করা। দুই দেশের বাজারই অনেকাংশে নির্ভরশীল পরস্পরের উপর। এমন অবস্থায় কেমন হবে কানাডার প্রতিক্রিয়া? কোন পন্থায় হাঁটবে দুই দেশ? ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বড় ধাক্কা আসতে যাচ্ছে কানাডার অর্থনীতিতে। আশু অস্থিতিশীলতা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কানাডা প্রশাসন। দেশটির ফেডারেল সরকার এবং 10টি প্রদেশের নেতারা ট্রাম্পের হুমকির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে সম্মত হয়েছে। দেশটির অর্থমন্ত্রী জানান, ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি সামলে নেবেন তারা।
really from the outset was প্রদেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠক হয়েছে। সত্যি বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে আমরা কানাডা মার্কিন সম্পর্ক এবং আমাদের কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে কথা বলেছি। উপস্থিত সবাই একমত হয়েছেন যে এমন একটি সময় আমাদের একদল হয়ে কাজ করতে হবে, কানাডার জন্য লড়তে হবে। বৈঠকে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক। জানান সীমান্তে বাড়ানো হবে বিনিয়োগ। কয়েক সপ্তাহের মধ্যেই সীমান্ত পরিস্থিতিতে বড় পরিবর্তনের আশাবাদ জানান তিনি। সীমান্ত পরিষেবাগুলোকে উন্নত করতে আরও বেশি বিনিয়োগ করব আমরা। খুব শিগগিরই কানাডিয়ানদের কাছে বিস্তারিত পরিকল্পনাটি ঘোষণা করা হবে এবং অবশ্যই পরিকল্পনাগুলো আমাদের মার্কিন অংশীদারদের সাথে আলোচনা করেই নেওয়া হবে। আমি আশ্বস্ত করছি আমাদের সীমান্ত প্রকৃতপক্ষে সুরক্ষিত, তবে এটি দৃশ্যমানভাবে প্রদর্শন করার জন্য আমরা অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরামর্শ দিচ্ছেন কানাডিয়ান নেতাকর্মীদের একটি দল, তবে এ ব্যাপারে এখনও মেলেনি উল্লেখযোগ্য কোনো ঘোষণা। এদিকে কূটনৈতিক সমাধানে বিশ্বাসী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুল্ক হুমকির পর ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টেও যান। সেখানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছেন বেশ কিছু স্থানীয় গণমাধ্যম। কত টাকা দরকার কানাডায় লেখাপড়া করতে, কত খরচ সেখানে থাকা খাওয়ার। এক এক শহরে জীবন ধারণের মান এক এক রকম হলেও প্রাথমিক অনুসন্ধানে মেলে একটি ধারণা। উচ্চশিক্ষায় যারা কানাডায় যাবেন বা যেতে আবেদন করেছেন তাদের জানিয়ে দেব দেশটিতে পড়াশোনার খরচের হিসেব। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় পছন্দের গন্তব্য কানাডা। দেশটিতেও রয়েছে শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ সুবিধা, তবে খরচ সম্পর্কে ধারণা না থাকায় কানাডায় এসেও ভোগান্তিতে পড়েন অনেকে। আবার অনেকেই খরচের কথা ভেবে আবেদনের সাহসই পান না। আবার কেউ কেউ টাকা খরচ করেন ভুলভাবে, অনেকে হন প্রতারিত। ব্যক্তিভেদে ভিন্ন হয় খরচের খতিয়ান, তবে সাধারণ দৃষ্টিতে কিছু খরচ না করলেই না। সবারই এ বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখা উচিত। দেশের বাইরে পড়তে গেলে সবার আগে প্রয়োজন একটি বাংলাদেশি পাসপোর্ট বানানো, যাতে খরচ হতে পারে 3.5 থেকে 5,000 টাকা। এছাড়া অনিবার্য আরেকটি বিষয় ইংরেজি দক্ষতামূলক সার্টিফিকেট। সাধারণত IELTS এর সার্টিফিকেটই এক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য। একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে 6 থেকে 7.5 পর্যন্ত IELTS স্কোর প্রয়োজন। যারা কোচিং করতে চান তাদের কোচিং এবং পরীক্ষা বাবদ 20 থেকে 40,000 টাকার খরচ হিসেবে রাখতে হবে আগ্রহী শিক্ষার্থীকে। এরপরই আসে আবেদনের খরচ। ভালো স্কোর নিয়ে কানাডার এক একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে 70 থেকে 150 কানাডিয়ান ডলার জমা দিতে হয়। এ বাবদ বিশ্ববিদ্যালয় প্রতি খরচ ধরতে হবে 5 থেকে 12,000 টাকা। বিশেষভাবে বলতে হয়, একটি বিশ্ববিদ্যালয়ের ভরসায় না থেকে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করার প্রস্তুতি রাখা ভালো। এরপর দরকার পুলিশ ক্লিয়ারেন্স, যার জন্য সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে 500 টাকার একটি চালান জমা দিতে হয়। আর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ও কুরিয়ার খরচ ধরতে হবে অন্তত 4,000 টাকা। ট্যাক্স ফাইলের জন্য রয়েছে আরও 5,000 টাকার খরচ। আর বায়োমেট্রিকের জন্য গুনতে হবে 5 থেকে 8,000 টাকা। এরপরই আবেদন করতে হবে ভিসার জন্য, যাতে ভিসা অ্যাপ্লিকেশন ফি ধরতে হবে 150 কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় 12,000-এর কিছু বেশি। কানাডিয়ান সরকারের অনুমোদনপ্রাপ্ত নির্ধারিত কয়েকটি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে কানাডাগামী যে কাউকে। এই মেডিকেল ফি 170 কানাডিয়ান ডলার, যার খরচ দাঁড়াবে বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা। সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে এবার তো বিমানে চড়ার পালা, আর সেজন্য টিকিট কাটতে হবে, যাতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে। তবে গন্তব্যের অনেক আগেই টিকিট কাটলে খরচ একটু হলেও কমানো সম্ভব। শীতের দেশ কানাডায় যাবার আগে অবশ্যই গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া লাগেজ ও অন্যান্য কেনাকাটায় 50,000 টাকা খরচ করা উচিত। আর কানাডায় পৌঁছে দিতে হবে অগ্রিম টিউশন ফি। বিশ্ববিদ্যালয় ভেদে এ খরচ কম বেশি হলেও আনুমানিক 1 সেমিস্টারের খরচ 3 লাখ টাকা ধরা উচিত।
আর প্রথম কয়েকটা মাস চলার জন্য হাতে রাখতে হবে 5,000 কানাডিয়ান ডলার, বাংলাদেশি টাকায় অন্তত 4 লাখ। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি। বিভিন্ন পশ্চিমা দেশ এটির বিরোধিতা করলেও অল্প কিছু দেশে এ আদেশ মেনে চলবে বলে জানায়, যার মধ্যে একটি দেশ কানাডা। ফলে দেশটির জন্য বন্ধ হল নেতানিয়াহুর দরজা। কানাডা ভূখণ্ডে পা রাখলেই গ্রেপ্তার হবেন তিনি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিসি। এই পরোয়ানার আওতায় আছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের নামও। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আদালতটি। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে আইসিসির সদস্য রাষ্ট্রগুলো। রোম সনদের 27 অনুচ্ছেদে বলা হয়, এ আদালতের আদেশ কোনো পার্থক্য ছাড়াই সব ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য এবং তা কোনো অবস্থায় একজন ব্যক্তিকে অপরাধমূলক দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেবে না। তবে সনদ কিংবা নীতিগত দায়বদ্ধতার তোয়াক্কা না করে আইসিসির রায়কে বুড়ো আঙুল দেখিয়েছে বেশ কিছু পশ্চিমা রাষ্ট্র। এ সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছে ফ্রান্স, হাঙ্গেরি সহ বেশ কিছু দেশ। কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। পাল্টা আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে এই পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আন্তর্জাতিক আদালতের সব নিয়ম ও রায় মেনে চলবে তারা। ট্রুডোর এই ঘোষণার ফলে নেতানিয়াহুর জন্য বন্ধ হলো কানাডার দরজা। দেশটির মাটিতে পা রাখলেই গ্রেপ্তার করা হবে তাকে। কানাডা ছাড়াও আরও 9টি দেশ থেকে এসেছে এমন ঘোষণা। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রাণ গেছে 44,000-এর বেশি ফিলিস্তিনির। আজকে আমাদের সঙ্গে যোগ দেবেন টরন্টোর একজন পরিচিত মুখ, একজন রিয়েল এস্টেট ব্রোকার এবং মর্গেজ এজেন্ট, এবং যার আরও একটি পরিচয় হলো একজন অ্যাক্টিভ কালচারাল অ্যাক্টিভিস্ট। কথা বলছি আশরাফ সিদ্দিকীর সঙ্গে। কেমন আছেন আশরাফ ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশরাফ ভাই, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইবো, যেমনটি আমাদের প্রতি পর্বের গেস্টদের কাছে আমরা জানতে চাই যে বাংলাদেশ থেকে কানাডায় আসার জার্নিটা কেমন ছিল। আমরা জানি যে আমাদের সবারই তো জীবনের গল্প ভিন্ন রকম। যখন পেছনে তাকাই মনে হয় যে হঠাৎ করে মনে হয় কেউ যেন আমাকে ধাক্কা মেরে কানাডাতে পাঠিয়ে দিয়েছে। আমি ধরেন মানে একটা অফিসিয়াল প্রসেস তো ছিলই, তখন ওই আপনার ফেডারেল স্কিল ওয়ার্কারের একটা ইনভাইটেশন ছিল যারা ইন্টারেস্টেড বাংলাদেশ থেকে। আমি তো যে সেক্টরে কাজ করেছি সেটা হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং আর তারপর এই রিলেটেড আর কি। তো এই প্রফেশনালসদের তারা ইনভাইট করেছিল, তো অ্যাপ্লাই করার পর তাই গট সিলেক্টেড। আমরা জানি যে এর পাশাপাশি আপনার আরও একটি খুব বড় পরিচয় আছে আমাদের বাঙালি কমিউনিটিতে। টরন্টোর একজন পরিচিত সংস্কৃতি কর্মী আপনি, বা কালচারাল অ্যাক্টিভিস্ট বলা যায় আপনাকে। তো এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। পরিচিত কিনা জানি না, তবে হ্যাঁ টুকটাক সাংস্কৃতিক নানা রকমের কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। আসলে এখানে আপনি যদি দেখেন যে আমাদের বাঙালি কমিউনিটি বা অন্টারিওতে ধীরে ধীরে কিন্তু বেশ সংখ্যার দিক দিয়ে এবং কি বলবো যে অ্যাক্টিভিটির দিক দিয়ে বেশ ওদের প্রসার ঘটেছে এই গত কয়েক বছরে। তো এখন খুবই স্বাভাবিক যে এত মানুষ এখানে এসছে বাংলাদেশ থেকে প্রবাসী হিসাবে, তারা এখানে অনেকে সিটিজেন হয়েছেন বা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আছেন। তো এদের অনেকেই কিন্তু বাংলাদেশের নানা রকমের কালচারাল অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত ছিল, কারণ এটাকে অনেকেই হয়তো পেশা হিসাবে নিয়েছে, আবার অনেকের কাছে এটা একটা মনের খোরাক। তো তারা এখানে কিন্তু নানা রকমের, যেমন হচ্ছে যে আমি বলি, যেমন আমি একটা নাট্য দলের সাথে এখানে যুক্ত, নাট্য সংঘ নাম। তো এদের বেশিরভাগ নাট্যকর্মী বাংলাদেশে কিন্তু থিয়েটার করতেন, কিন্তু ওরা দেখলেন যে এখানে একটা উৎসব হওয়া উচিত,
কেন বাংলাদেশে নাট্যোৎসব করতাম আমরা, কেন এটা কানাডাতে হবে না? তো আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্ল্যান করি, আমরা নতুন নতুন নাটক লিখি, নাটকের রিহার্সেল করি, নাট্যোৎসব। এটা কিন্তু একটা যজ্ঞ, মানে অনেক কাজ করতে হবে এটার সাথে। কিন্তু তারা এই যে একদম নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো পকেটে টাকা খরচ করে এই আয়োজনগুলো করছে। এবং এটা থেকে হয়তো বা কোনো ধরনের, জানেন, আপনি অন্য কোনো ধরনের লাভ পাবেন না, কিন্তু মনের একটা শান্তি পাবেন যে আপনি একটা কাজ দেশে করতেন বাংলা ভাষায়। আমি স্টেজে দাঁড়ায়, কানাডা একটা স্টেজে বাংলা ভাষায় একটা নাটকে অভিনয় করলাম, এইটার একটা অন্য রকমের তৃপ্তি আছে। তার মানে হচ্ছে যে আমি আসলে, কারণ আমি যখন যেখানে যাই আমার সাথে সাথে বাংলাদেশও যায়। আমরা অনেকেই এখানে কানাডায় এসেছি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর জীবন দেয়া, একটা জীবন গড়ে দেয়া আসলে। তো এখানকার যে কালচারাল সেক্টরে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তার প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনি ভবিষ্যৎটা কেমন দেখছেন? আপনি যদি এখানকার ইমিগ্রেন্টসদের জিজ্ঞেস করেন যে কানাডাতে আসার একটা অন্যতম উদ্দেশ্য তাদের কি ছিল, দেখবেন কি একটা কমন উত্তর আপনি সবার কাছে থেকে পাবেন। সেই উত্তরটা হচ্ছে যে আমার পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান, আমাদের যারা আপনার এখানে এসে স্কুলে ভর্তি হয়েছে, পরবর্তী জেনারেশনের, তাদেরকে একটা বেটার ফিউচার দেওয়ার জন্য, ব্রাইট ফিউচার দেওয়ার জন্য। আবার কিন্তু এটাও চান যে তারা বাংলা ভাষাটা ধরে রাখুক, শিখুক, বাংলায় কথা বলুক, মায়ের ভাষা বাংলা তাদের, এবং হচ্ছে তারা কিছু বাংলা গান, বাংলাদেশের নাচ বা বাংলাদেশের যেসব শিল্প সাহিত্যের যেসব জায়গাগুলো আছে, এগুলো নিয়েও তারা টুকটাক চিন্তা করুক, কাজ করুক। আসার কথা হচ্ছে যে আমাদের কমিউনিটি কিন্তু এই ব্যাপারে বেশ অ্যাক্টিভ, বাংলাদেশের কমিউনিটি কানাডাতে। এবং আমি বেশিরভাগ গ্রুপকে দেখছি এখন ইদানিং যে তারা যে মনে করেন 1 ঘন্টা একটা প্রোগ্রাম করছে, সেখানে তারা 10-15 মিনিটের একটা সেগমেন্ট রেখেছে যারা নেক্সট জেনারেশন ওরা পারফর্ম করবে। আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম টরন্টোর সাকসেসফুল রিয়েল এস্টেট ব্রোকার এবং একজন পরিচিত কালচারাল অ্যাক্টিভিস্ট জনাব আশরাফ সিদ্দিকীর সঙ্গে। এবার চলে যাব দেশের প্রসঙ্গে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। চলুন দেখে আসি গত 1 সপ্তাহে বাংলাদেশে কি ঘটে গেছে। চলতি সপ্তাহটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ সপ্তাহেই বিজয়ের মাস ডিসেম্বরে পা দেয় বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশ পা রাখল 1 ডিসেম্বরে। এ সপ্তাহেই 21শে আগস্টের বহুল প্রতীক্ষিত রায় দেয়া হয়। রায়ের শুরুতেই মামলার পুরো প্রেক্ষাপট তুলে ধরেন বিচারক। 1 ঘন্টার রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণ বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কেউ বলেনি। একই সাথে 21শে আগস্টে গ্রেনেড সরবরাহকারী কে তাও চার্জশিটে উল্লেখ করেনি তদন্ত কর্মকর্তা। হাইকোর্ট বলেন, নিম্ন আদালত দ্বিতীয়বার চার্জশিট গ্রহণ সহ পুরো বিচারটি ছিল অবৈধ। পরে হাইকোর্ট সব আসামিদের খালাস দেন। এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি, কাজে এখানে 302 কার বেলা হবে, সেখানে প্রকৃত খুনি কে সেটা নাই। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিএনপিপন্থী আইনজীবীরা জানান, ন্যায় বিচার পাওয়ার কথা। রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। এ সপ্তাহের আরেকটি উত্তেজনাকর ইস্যু ছিল ইসকন কাণ্ড। এই সপ্তাহে অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার সময় রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। গ্রেপ্তারের পর আন্দোলন বিক্ষোভ হয় দেশের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
এর পরপরই ইসকনকে নিষিদ্ধের দাবিতে ক্ষোভে ফুঁসে ওঠে চট্টগ্রাম সহ সারা দেশ। যদিও ভারতীয় গণমাধ্যম ও বেশ কিছু হিন্দু সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশকে জড়িয়ে নানা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। এমন অবস্থায় নিজেদের অবস্থান পরিষ্কার করতে রাজধানীর স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করে ইসকন। সংগঠনটি জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্যের দায় নেবে না তারা। চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে অনেক আগেই বহিষ্কার করা হয় বলেও জানান সংগঠনটির নেতারা। কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে রয়েছে একটি আরামদায়ক খবর। প্রাণ চাঞ্চল্যে ভরপুর আতিকুল সহ বৈষম্য বিরোধী আন্দোলনে হাত হারানো 5 তরুণকে কৃত্রিম রোবোটিক হাত লাগিয়ে দিয়েছে রোবোলাইফ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। আর্থিক সহায়তা দিয়েছে ব্যাবিলন গ্রুপ। তাদের একটা ছোটোখাটো সাপোর্ট দিতে পারবে রোবোটিক হাতটা দিয়ে। ওনার যে হাত নাই, ওটার একটা যে মানে অকওয়ার্ড ফিল করে, রোডে কাটা হাঁটার সময় মানুষ একটা কুদৃষ্টিতে তাকাই, এই জিনিসগুলো আসলে উনি ফেস করবে না তখন। একটা হাত না থাকার ঘাটতি, একটা কাজ করতে না পারার ঘাটতি, একটা ছোট একটা জিনিস খেতে না পারার ঘাটতি, ওই ঘাটতিগুলোকে ফিল আপ করার জন্য আমরা যতটুকু পারি কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে, ওইগুলোই আমরা ওনাদেরকে এইভাবে দেওয়ার ট্রাই করতেছি। খাওয়া দাওয়া সহ দৈনন্দিন কিছু কাজ করা যাবে বিকল্পে হাত দিয়ে। এটি খানিকটা স্বস্তিও দিচ্ছে শিক্ষার্থীদের। দর্শক, কানাডা ডায়েরিতে আজ ছিল এটুকুই। দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।